প্রণয়ের সাতফোড়ন পর্ব 12। সাধারণত কোনো মেয়েকে পাত্তা না দেওয়ায় রেকর্ড রয়েছেন রাফসান চৌধুরীর। কোনো মেয়ে তাকে প্রপোজ করতে প্রচণ্ড বিরক্ত হয় ঠিকই, কিন্তু তা সে খুব ভদ্রতার সাথে রিজেক্ট করে সরে আসে। এতে কত মেয়ের মন ভাঙল কিংবা জান গেল তাতে রাফসানের কিচ্ছু যায় আসে না। ফোর্থ ফ্লোরে এক কাজের জন্য যাচ্ছিল রাফসান। এই জায়গায় সচরাচর তেমন কেউ প্রয়োজন ছাড়া আসে না, কারণ এখানে ডিপার্টমেন্টের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সিনিয়র বিষয় নিয়ে কাজ করা হয়। রাফসান তার কাজে যাওয়ার সময় পেছনে ডাকা মায়ার ডাক সে ঠিকই শুনতে পেয়েছিল, কিন্তু ইচ্ছে করেই তার কোনো প্রতিক্রিয়া দেয়নি, কারণ তার নাম ধরে এমন মেইলি ডাকে তাকে সচরাচরই শুনতে হয়। কিন্তু হঠাৎ করে যখন শুভ্র নামে কেউ ডাকলো তখন তার পা জোড়া আপনা আপনিই থেমে গেল। তার এই শুভ্র নামটা ভার্সিটির কেউই জানে না, তাকে রাফসান চৌধুরী নামেই সবাই জানে। তাকে এই শুভ্র নামে শুধু তার পরিবার কিংবা আত্মীয়রাই জানে, অন্য কারো তো তার এই নাম জানার কথা না। এই আগ্রহ নিয়েই রাফসান পেছনে তাকিয়ে ছিল, কিন্তু সেখানে মায়াকে দেখে কিছুটা চমকালো। এরপর রাফসান ধীরে ধীরে মায়ার কাছে এসে দাঁড়ালো। এরপর লক্ষ্য করলো মায়ার চোখে মুখে অদ্ভুত এক হাসি ঝুলছে। কৌতূহল নিয়ে মায়াকে জিজ্ঞেস করলো, তুমি সেই মেয়েটা না? মায়া, আই এম রাইট। তুমি কিভাবে আমার এই নাম জানলে? মায়া প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়েছে, আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এত বছর পর তার এই হারানো শুভ্র ভাই তার সামনে দাঁড়িয়ে, তার শূন্য পৃথিবীতে তার দিদুনের পাশাপাশি আরও একজনকে খুঁজে পেয়েছে। এতেই যেন বাঁধ ভাঙা খুশির জোয়ার বইছে তার মাঝে। মায়া যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করে রাফসানকে বলল, তুমি আমায় চিনতে পারোনি? আমি মায়া। রাফসান কিছুটা অবাক হলো। এই মেয়ের সম্পর্কে যতটুকু জেনেছে তাতে বোঝা যায় মেয়েটা নাকি প্রচুর আত্মসম্মানবোধ, ব্যক্তিত্ব সম্পূর্ণ মেয়ে। এমন মেয়ে তো অপরিচিত কাউকে সরাসরি তুমি বলে বলবে না, তার উপর ও সাদাপ্তিহান কিংবা সিক্তকেই তুমি বলে না, আমাকে কিভাবে বলবে? আমি তো ওদের চেয়েও সিনিয়র। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি আমাকে তুমি করে। রাফসানের কথা শেষ হওয়ার আগেই মায়া বলল, শুভ্র ভাইয়া, আমি মায়া, মেহেরিনী চৌধুরী মায়া। মায়ার মুখ থেকে শোনা কথাটা প্রথমে রাফসানের বোধগম্য হলো না, কিন্তু যখনই পুরো নামটা ব্রেইন পোস্টমর্টেম করতে লাগলো তখনই তার গলা শুকিয়ে যেতে লাগলো। সেই যা ভাবছে যদি তাই হয়, তার এখনও বিশ্বাস হচ্ছে না। তার সামনে বাঁধ ভাঙা খুশির জোয়ার এখন তার মাঝেও বইছে। রাফসানকে তার পুরো নাম বলার পরেও যখন রাফসানের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখলো না, তখন মায়া ভাবল তার শুভ্র ভাই হয়তো তাকে চিনতে পারেনি। তাই মায়া আবারও বলতে লাগলো, ভাইয়া আমি মেহরাব চৌধুরী। কথা শেষ হওয়ার আগেই মায়া হঠাৎ চুপ করে গেল, কারণ তার শুভ্র ভাই তাকে জড়িয়ে ধরেছে আর তার মাথাটা এক হাত দিয়ে শক্ত করে তার রাফসানের কাঁধের সাথে চেপে ধরেছে। মায়া হয়তো চাইলে বিষয়টিকে অন্যভাবেও নিতে পারত, কিন্তু সে এখন খুশি হচ্ছে কারণ তার শুভ্র ভাই তাকে চিনতে পেরেছে। মায়াও খুশিতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এরপর রাফসান মায়াকে ছেড়ে দিয়ে তার দুগাল ধরে খুশিতে বলল, তুই আমার সেই ছোট্ট রিনি না রানী, না না আমার মেহু, তুই তুই আমার মেহেরিনী। তোকে এত বছর পর আবারও দেখতে পাবো আমি সত্যিই কল্পনা করিনি। এরপর রাফসান মায়ার গাল ছেড়ে দিয়ে মায়ার দুই কোমর ধরে মায়াকে শূন্যে ভাসিয়ে জোরে জোরে ঘোরাতে লাগলো। মায়া শুভ্রর এই ছেলে মানুষ দেখে প্রচণ্ড হাসি পেল
এভাবে ঘোরাতে ছোট বাচ্চারা প্রচণ্ড আনন্দ পায়। আর মায়া ছোট থাকতে রাফসান তার বাবার কাছে এই আবদারই বেশি করত। কিন্তু আজ তো এত বড় হওয়ার পরেও মায়া শুভ্রকে থামাতে ঘুরতে থাকা অবস্থায় হাসতে হাসতে বলল, ভাইয়া থামাও, আমি এখন আর সেই ছোট্ট মায়া নেই, বড় হয়েছি। আর এটা আমাদের সেই বাসা না, এটা ভার্সিটি। শুভ্রর খেয়াল হতেই মায়াকে নিচে নামিয়ে দিল। খুশিতে সেও ভুলে গিয়েছিল এসব। তবুও মায়াকে হাসতে হাসতে বলল, তাতে কি হয়েছে? কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তুই আমার কাছে আজীবন ছোট্ট মেহু হয়েই থাকবি। মায়া মুচকি হাসল, তবে হাসতে হাসতে বলল, ভাইয়া আমি কিন্তু তোমার একা মেহু নই, সানারাও কিন্তু আমাকে মেহু বলেই থাকে। কি, ওই শয়তানটা আবারও আমার দেওয়া প্রিয় নামটা নিয়ে নিয়েছে? ওর দেখা পেলে তো অবস্থা 12টা বাজাবো। 1 মিনিট, ওরাও কি ঢাকাতে নাকি অন্য কোথাও? তোদের কথা তো আর কিছুদিন পর ভুলতেই বসেছিলাম। বুড়ো হয়ে যাচ্ছি যে। ভাইয়া কি বলো, তুমি এখন তো পুরাই হ্যান্ডসাম। ভাবিরা তো আমার ভাইরে দেখলেই পাক্কা উষ্টা খায়। ওই ভাবিরা কি, আমি কি 10টা মেয়ে রে বিয়ে করব নাকি? আমার সব মেয়ে নাকি আমার জন্য পাগল? এসব দেখে আমিও ভাবতাম আমি হ্যান্ডসাম, কিন্তু যখন তুই রিজেক্ট করলি তারপর বুঝতে পারছি আমি আসলে তেমন কিছুই না। মায়ার কথাটা শুনে হাসি পেল খুব। একসেপ্ট করব তো? আমার ভাবিরা আমি তো তোমার বউ না, বরং তোমার মেহু। তোমার বউ আর আমি এক হলাম নাকি? শুভ্র মায়ার মাথার পাশে একটা হালকা চড় দিয়ে হেসে হেসে বলল, তুই তো আগের মতোই শয়তানই আছিস। তাহলে ভার্সিটিতে এত ভাব ধরে থাকিস কেন? এর জন্যই তো তোকে চিনতে পারিনি। হুট করেই মায়া চুপ হয়ে গেল। সে কি আসলেই পুরো দিনের মায়ার মতো বিহেভ করছে? এতদিন ধরে যে চেষ্টা করলো তা আজকেই শেষ হয়ে গেল। আবার নিজেকে হালকা সান্ত্বনা দিয়ে বলল, আজকে যখন নিজেকে কন্ট্রোল করতে পারিসনি, তাহলে আজকের জন্য এসব বাধা ধরা নিয়ম ছেড়ে দে মায়া। এখন থেকে আবার মিস মায়া হয়ে যাবি। প্রবলেম কি? কি রে কি চিন্তা করিস? কিছু না। তা আর দুই শয়তানের খবর নিবে না? তুমি জানলে খুশি হবে কি না জানি না, ওই দুই শয়তানও কিন্তু এই ভার্সিটিতে। মানে কি? দুই শয়তান মানে সানায়া আর হিমাও। 1 মিনিট, তোর পাশে যে 2জন মেয়ে ছিল ওরাই কি? ঠিকই ধরেছিলাম। তোদের সাথে এখন জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ভার্সিটির পরে অবশ্যই আমার বাসায় যাবি সবগুলো। এদিকে সিক্ত এসেছিল রাফসানের সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করেই মায়া আর রাফসান আর মায়াকে দেখে থেমে যায়। মায়া অন্য কোনো কারণে এই ডিপার্টমেন্টে রাফসানের কাছে আসতেই পারে, কিন্তু তার অদ্ভুত লাগে মায়াকে এমন করে হাসতে দেখে। মায়াকে সাধারণত এমন হাসি খুশি কখনো দেখেনি সিক্ত। আর সবচেয়ে বেশি আশ্চর্য হয় যখন রাফসান মায়াকে জড়িয়ে ধরে, আবার ওর কোমর ধরে ঘোরাতে থাকে, কিন্তু মায়া এতে কোনো প্রতিক্রিয়াই দেয় না। তার জানা মতে মায়া তো রাফসানকে চেনে না। এর আগে সেদিন বাদে তো কখনো মায়াকে রাফসানের সাথে কথাও বলতে দেখেনি। তাহলে আজকে কিভাবে? এদের দেখে মনে হচ্ছে এরা আগে থেকেই একে অপরকে চেনে। সিক্ত দূর থেকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু ওদের থেকে অনেক দূরে থাকায় কোনো কথাই শুনতে পারেনি। তার মাঝে এখন কি চলছে সেটাও তাকে দেখে ঠিক বোঝা যাচ্ছে না। সিক্ত কিছুক্ষণ সেভাবেই স্তব্ধ নয়নে তাকিয়ে থেকে কিছু ভাবার পর হঠাৎ করেই তার পা জোড়া চালাতে লাগলো মায়া আর রাফসানের দিকে। কিছুক্ষণের মাঝেই সেখানে গিয়ে উপস্থিত হতো সিক্ত।
এরপর মায়ার দিকে তাকিয়ে, সরাসরি রাফসানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মিস্টার রাফসান চৌধুরী, আশা করি ভালো আছেন। হঠাৎ করেই পেছন থেকে আসা সিক্তকে দেখে বা পাশের ভ্রু উঁচু করে সিক্তকে বলল, ইয়েস মিস্টার সিক্ত, আশা করি আপনিও ভালো আছেন। আমি আপনার জুনিয়র, তুমি করে তাতে কি, আমরা তো একই। বাকিটা আবার ভ্রু উঁচু করে ইঙ্গিত দিল, আবারও বলল, হঠাৎ আমার কাছে কোনো দরকার আছে নিশ্চয়ই। ঠিক ধরেছেন, তবে এটা তো আপনার জানা কথা, আমি আপনাকে কালকেই এই ব্যাপারে টেক্সট করেছিলাম। এই জন্যই বলি, প্যারা একটু কম নেন। দিন দিন আপনার স্মৃতিশক্তি হয়তো লোপ পাচ্ছে। শেষের কথাটা সিক্ত বাঁকা হেসে বলল, যার উত্তরটা রাফসান বাঁকা হেসেই দিল। ভুল ধারণা, আসলে হয়েছে কি, সারাদিন ব্যস্ত থাকায় যার তার মেসেজ দেখার ফালতু সময় হয়ে ওঠে না। সিক্ত কথাটা শুনে ভেতরে প্রচণ্ড রাগ পেলেও মুখে শুধু একটা বাঁকা হাসি দিল। এদিকে মায়া এদের সব কথার প্রথম থেকেই শুনে যাচ্ছিল, আর এদের মাঝে সম্পর্কটা ঠিক কেমন সেটাও তার বোঝা হয়ে গিয়েছে। মায়া এবার এদের কথার ফাঁকে বলে উঠল, আচ্ছা আমি এখন আসি তাহলে। রাফসান কিছু বলবে তার আগেই সিক্ত মায়ার দিকে না তাকিয়ে বরং রাফসানের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও মায়া, ভার্সিটি শেষে আমার সাথে দেখা করো, কথা আছে তোমার সাথে। মায়া সিক্তর কথা শুনে শুধু সিক্তর দিকে তাকালো, এরপর রাফসানের দিকে তাকাতেই রাফসান চোখে মুখের ইশারায় কথা বলল, যার অর্থ হলো, মায়া তুই এখন যা, পরে আমার সাথে দেখা করিস। এই ইশারায় কথা বলা মায়া আর রাফসানের এক সিক্রেট ল্যাঙ্গুয়েজ, কিন্তু সিক্ত আর এসব খেয়াল করার সময় পেল না, এমনকি মায়ার দিকে ফিরেও তাকালো না। আকাশে হঠাৎ করেই কালো মেঘের আগমন, ভয়ঙ্কর বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে এই মেঘ। অসহ্য গরমের পর এই বৃষ্টির আগমন মানুষের মাঝে স্বস্তি জাগালেও এই সময়ের বৃষ্টিতে ভিজে প্রচণ্ড রকমের অসুখ বাঁধানোর ইচ্ছে কারণেই। এই নিয়ে মনের মধ্যে আক্ষেপের চেয়ে মানুষের মাঝে ভয় বেশি কাজ করছে। ভার্সিটি শেষে গেটের পাশে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছে সিক্ত। একে একে সবাই এলেও মায়ার আর দেখা মিলল না। এদিকে আজ মায়ার সাথে কথা বলার জন্য বিকেলে ক্যাফে যাওয়ার প্ল্যান করেছে বিধায় সাদাপার তিহানকেও অন্য এক ফ্রেন্ডের গাড়ি চড়ে যেতে বলছে। তারাও এতক্ষণে হয়তো বাসায় পৌঁছেও গিয়েছে, অথচ মায়ার কোনো খবর নেই। কারের দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় মায়াদের ব্যাচের এক জুনিয়র ছেলে এসে সিক্তকে বলল, ভাই কারোর জন্য কি ওয়েট করছেন নাকি? প্রায় আধা ঘন্টা হলো ভার্সিটি ছুটি দিয়েছে আজ, আপনি এখনো যাননি। আকাশে তো প্রচুর মেঘ, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বৃষ্টি নামবে। আপনি কি কাউকে খুঁজছেন? সিক্ত এবার আকাশের দিকে একমনে তাকিয়ে মেঘের খেলাধুলা দেখলো। এরপর হঠাৎই ছেলেটাকে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসের মায়া আর ওর ফ্রেন্ডরা চলে গিয়েছে? ও ভাই, ওদের জন্য ওয়েট করছেন? ওরা তো সেই কখনই চলে গিয়েছে। আজকে তো রাফসান ভাইকেও দেখলাম ওদের সাথে। রাফসান ভাই মানে মায়ার গাড়ি চালাচ্ছিল। ছেলেটা আর কিছু বলার আগেই সিক্ত বলল, তুমি এখন যাও, অনেক দেরি হয়ে গিয়েছে। ভাই আপনি যাবেন না? কথাটা সিক্ত আবারও আকাশের পানে চেয়ে বলল। এরই মাঝে হঠাৎ এক ফোঁটা বৃষ্টি এসে সিক্তর চোখে পড়ল। সিক্ত একটু চোখ ঝাপটিয়ে মুচকি হাসলো, এরপর নিজে কালো গাড়িতে চড়ে চলে গেল তার নিজ গন্তব্যে। বাইরে মুষলধারে প্রচণ্ড বৃষ্টি ঝরছে, সাথে অফুরন্ত শীতল শান্তিময় বাতাস, আর মাঝে মাঝে আকাশে দেখা মিলছে বজ্রপাতের।
অসাধারণ ঝলকানি, সঙ্গে যার রয়েছে ভয়ঙ্কর পৃথিবী কাঁপানো আওয়াজ। বিকেলে হালকা একটু বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে তা ভয়াবহ রূপ ধারণ করেছে। বৃষ্টি আসার অনেকক্ষণ আগেই, মানে ভার্সিটি শেষ হওয়ার সাথে সাথেই, মায়ারা 3 বান্ধবী মিলে চলে গিয়েছিল রাফসানদের বাসায়। রাফসান তার বাসায় একাই থাকে। তার পরিবারের সবাই বিদেশে থাকলেও দেশে তাদের ক্ষমতা প্রভাব ব্যাপক। তবে রাফসান মাঝের কয়েক বছর বিদেশে থাকলেও আর সেখানে মন টেকেনি। এরপর ইন্টারে থাকা অবস্থায় তার নিজ ইচ্ছায় সে দেশে চলে আসে। এরপর একাই, পরিবার ছাড়া তার বাকি জীবনটা কাটিয়ে যাচ্ছে সে। এখানে আসার পর গোপনে রাজনীতিতেও কিছুটা জড়িয়েছে সে। মূলত তার বাবা নিজেও রাজনীতিতে পুরনো লোক, সাথে তাদের বিশাল ব্যবসা তো আছেই। এমন লোকের ছেলে তো আর যেমন তেমন বাসায় থাকবে না। পুরো নিজস্ব লাক্সারি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট তার বসবাস। বাসার মধ্যে কি নেই, পুরো পরিপাটি আর সাজানো গোছানো জিনিস, লাক্সারি জিনিস নিয়ে একদম আলিশান ব্যাপার স্যাপার। আর আজ হঠাৎ পুরনো প্রিয় মানুষগুলো পেয়ে সে সত্যিই প্রচণ্ড খুশি। সানায়া, হিমার মায়ের সাথে পুরো সময়টাই নানান পুরনো মজার স্মৃতি আর ছেলে মানুষই করে কাটিয়েছে। এরপর বৃষ্টির বেগ বাড়তে শুরু করলে সন্ধ্যার আগেই রাফসানদের বাসা থেকে চলে আসে সবাই। মায়া আসার সময় সানায়া আর হিমাকেও তাদের বাসায় রেখে আসে। মায়া জানালা দিয়ে অজস্র ফোঁটায় পরিপূর্ণ বৃষ্টি ঝরা দেখছিল আর কিছুক্ষণ আগের রাফসানের বাসায় তাদের সবার নানা স্মৃতিগুলো নিয়ে মনে মনে ভাবছিল আর ঠোঁটের মাঝে এক মিষ্টি হাসি ঝুলছিল। এরই মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠায় মায়া তার ধ্যান থেকে বেরিয়ে এলো। এই টানা বৃষ্টি আর এত রাত, এখন বাজে প্রায় 8টা। এই সময় আবার তাকে কার প্রয়োজন পড়ল? মায়া আর বেশি না ভেবে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। খুলতেই হঠাৎ দেখলো সাদাব দাঁড়িয়ে আছে, তবে তাকে অনেকটা চিন্তিত দেখাচ্ছে। সাথে মায়া খেয়াল করে দেখলো সাদাফের প্যান্ট আর টি শার্টের বিভিন্ন জায়গায় ভেজা, চুলগুলোও হয়তো কিছুটা ভেজা। দেখে মনে হচ্ছে না সাদাফ ইচ্ছে করে ভিজেছে, মনে হচ্ছে বাধ্য হয়ে ভিজতে হয়েছে। তবে এর মাঝে সাদাফের দুশ্চিন্তার কপালে পড়া ভাঁজটা দেখে মায়াকেও অনেকটা ভাবালো। মায়া কিছুটা আগ্রহ নিয়ে বলল, ভাইয়া কিছু হয়েছে? সাদাফ সাথে সাথে চিন্তিত গলায় বলল, শুধু কিছু না, অনেক কিছু হয়েছে। বাইরে বৃষ্টি ঝরছে প্রচণ্ড গতিতে, সাথে ভয়ঙ্কর আওয়াজের তালে। বজ্রপাত তো রয়েছেই। এমন সময় যে কোনো সমস্যার আগাম বার্তা শুনে মনের মাঝে নানা সংশয় জাগাটাই স্বাভাবিক। মায়া কিছুটা চিন্তিত হলেও তা আর চেহারা মুখে ফুটে উঠল না। তবে তার গলার স্বর কিছুটা পরিবর্তন হলো, যাতে মৃদু আতঙ্কের আভাস পাওয়া যায়। কিন্তু এসব বোঝা যে কারো কর্ম নয়। মায়া এবার সরাসরি জিজ্ঞেস করলো, মিস্টার সিকদার কিছু হয়েছে? সাদাব কিছুটা আমতা আমতা করে বলল, ঠিক ধরেছ, তবে আজ কি তোমাদের মাঝে কিছু হয়েছিল? মানে ক্যাফে থেকে তুমি এলে, সিকদার আর বাসায় ফেরেনি। এরপর বাকি কথা শেষ হওয়ার আগেই মায়া বলল, 1 মিনিট, আজ তো ওনার সাথে আমি ক্যাফে যাইনি, আর ভার্সিটি শেষে ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। মানে কি? সিকদার তো বলল। তাহলে তুমি ভার্সিটির পর কোথায় গিয়েছিলে? তোমাকে তো সন্ধ্যার দিকে বাসায় আসতে দেখলাম। আমি, সানায়া আর হিমা মিলে রাফসান ভাইয়ের বাসায় গিয়েছিলাম। রাফসান ভাই মানে রাফসান চৌধুরী। কিন্তু ও তোমাদের ভাইয়া। এ বিষয়ে আপনাকে পরে বলছি, আগে বলুন হয়েছেটা কি? ও হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আরও একসাথেই আছো। এরপর যখন তুমি বাসায় ফিরলে কিন্তু সিকদার ফিরল না, তখন আমার বিষয়টা একটু অদ্ভুত লাগলো। পরে ভাবলাম
ও হয়তো কোনো কাজে গিয়েছে, কিন্তু এদিকে আবার এত বৃষ্টি হচ্ছে, তাই টেনশন হচ্ছিল দেখে ওকে ফোন করলাম, কিন্তু লাভ হলো না, কারণ ওর ফোন বন্ধ দেখাচ্ছে। এরপর আরও টেনশনে পড়ে গেলাম। জায়গায় জায়গায় খোঁজ নিয়ে কোথাও কোনো খবর পেলাম না ওর। হঠাৎ এরই মাঝে একজন ফোন দিয়ে জানালো ও নাকি শহর থেকে কিছু দূর একটা বড় ফাঁকা মাঠে আছে, ওখানেই ওর গাড়ির পাশে পড়ে আছে। এদিকে আমার টেনশনে যান যাওয়ার উপক্রম। আমি ভাবলাম কেউ হয়তো ওর কিছু করে দিয়েছে, কিন্তু পরে শুনি শালা নাকি নিজের শখেই এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এই অবেলার বৃষ্টিতে ভেজার এমন কি শখ হয়েছিল, নাকি ওর বউ মরছে যে ওকে অমন করতে হবে। এদিকে তিহান আগেই বলে দিয়ে গিয়েছে আজকে একটা ফ্রেন্ডের বাসায় যাবে, আসতে দেরি হবে, কিন্তু কিছুক্ষণ আগে আমি ওকে চলে আসতে বলেছি, কিছুক্ষণের মাঝেই হয়তো চলে আসবে। উনি কি বাসায়? কিছুক্ষণ আগেই আমি গিয়ে নিয়ে এসেছি। ওনার এখন কি অবস্থা এটা এখন তোমাকে নিজের চোখেই দেখতে হবে। আমি ওখানে যাওয়ার পর দেখি ওই জ্বরের কারণে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। ওকে বাসায় আনতে চাচ্ছিলাম, ও নাকি বাসায়ও আসবে না, ওখানেই শুয়ে থাকবে। আর এখন জোর করে বাসায় আনার পর ঢং শুরু করেছে, কিচ্ছু করতে দিচ্ছে না। তাড়াতাড়ি ওষুধ খেতে বললাম, যাতে রাতের মধ্যে আবার কোনো উল্টোপাল্টা কিছু না হয়ে যায়, কিন্তু শালা এখন ঢং করে ওষুধও নাকি খাবে না। মনে হচ্ছে এখনই ওকে উষ্ঠা দিয়ে এখান থেকে নিচে ফেলে দেই। প্লিজ মায়া, আমার আমার হেল্প করো, আমি ওকে সামলাতে পারছি না। মায়া বুঝতে পারলো সাদাব ভাইয়া রেগে যে কথাগুলো বলছে সবগুলো বন্ধুর প্রতি ভালোবাসা আর টেনশন থেকেই, কিন্তু সিক্তর এই বিহেভিয়ারের কারণ মায়ার ঠিক বোধগম্য হচ্ছে না। যদিও আজ সিক্তর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু রাফসান ভাই জোর করে বাসায় নিয়ে গেল দেখে তো আর দেখাই করতে পারলো না। এদিকে বাসায় আসার পর সে এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। শুধু এই একটা কারণে মানুষ এত রেগে গিয়ে এসব পাগলামো করবে, নাকি এর মাঝে আরও কারণ আছে? মায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবলো। এরপরই হঠাৎ তার কপালও হালকা ভাঁজ পড়ল, তবে সেটা দুশ্চিন্তার নয় বরং রাগে। এরপর মায়া তাড়াতাড়ি সাদাপের সাথে সিক্তর বাসায় চলে গেল। গিয়ে দেখে সিক্ত পুরো ভেজা কাপড় নিয়েই সোফার মাঝে বসে আছে, একদম মূর্তি সেজে মাথা নিচু করে। সিল্কি চুলগুলো ভিজে যাওয়া সবগুলো সামনের দিকে ঝুলে আছে, সেখান থেকে মুহূর্তে মুহূর্তে কয়েক ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে। সিক্তর এমন হাল দেখে মায়া প্রচণ্ড অবাক হয়ে হলো। মনে হলো এ কি হাল বানিয়ে রেখেছে সিক্ত। মায়া এবার সাদাপের দিকে চেয়ে দেখলো সাদাপ চিন্তিত চেহারা নিয়ে সিক্তকে দেখছে। মায়া সাদাপ ভাইয়া বলে ডাক দিয়ে জিজ্ঞেস করলো সিক্ত এখনো ভেজা কাপড় চেঞ্জ করেনি কেন? সাদাপ ইশারায় বলল জিদ করেছে। এতে মায়া রাগ আরও কিছুটা বেড়ে গেল, কিন্তু তার কোনোভাবেই তার চেহারা কিংবা ভাবভঙ্গিতে প্রকাশ পেল না। এরপর দুজন মিলে সিক্তর সামনে গিয়ে দাঁড়ালো। সাদাপ নরম কণ্ঠে বলল, ভাই আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে, না হলে জ্বর বেড়ে যাবে। অন্তত ড্রেসটা তো চেঞ্জ কর, এভাবে আর কতক্ষণ থাকবি? মায়া দেখলো সিক্ত কিছুই বলল না, বরং ওভাবেই চুপ করে মাথা নিচু করে বসে আছে। চুলগুলো নিচে এসে পড়ায় চেহারার হাবভাব ঠিক বোঝা যাচ্ছে না। মায়া স্বাভাবিকভাবেই সাদাবকে বলল, ভাইয়া ওষুধ নিয়ে আসুন তো। সাদাব গিয়ে পাশে থাকা টেবিলের ওপর থেকে প্যারাসিটামল আনতে গেল। এর মাঝে মায়া হঠাৎ করে সিক্তর জ্বর চেক করার জন্য তার কপালে হাত দিল, আর সাথে সাথেই চমকে উঠল। এতক্ষণে ভালো মতো জ্বর বাঁধিয়েছে সে, আর একটু এভাবে থাকলে পাক্কা হসপিটালে নিয়ে যেতে হবে। মায়া বুঝতে পারছে না সিক্ত এখনো এই জায়গায় বসে আছে কিভাবে। জ্বর চেক করে সাথে সাথেই সাদাবকে ডাক দিল, ভাইয়া
মায়ার গলার আওয়াজ কিছুটা অন্যরকম শোনায়। সাদাব তাড়াতাড়ি মায়ার কাছে চলে আসলো আর বলল, কি হয়েছে মায়া, কোনো সমস্যা? ভাইয়া, বাসায় কি কোনো কড়া পাওয়ারের ওষুধ আছে? শুধু এই প্যারাসিটামলে কাজ হবে না, কেন জ্বর কি অনেক বেশি? বলতে বলতেই সাদাব সিক্তর কপালে হাত লাগালো আর চমকে উঠে বলল, এ কি, এই শালা কে তোকে? মনে হচ্ছে এক্ষুনি থাপ্পড় লাগাই। ওই, তোর কি বউ মরছে? তুই এত ঢং শুরু করছিস কেন? ওঠ বলছি, গিয়ে ড্রেস চেঞ্জ করে আয় বলছি। সাদাপের কথায় সিক্তর কোনো হেলদোল হলো না, বরং যেমন ছিল তেমনই রইল। এবার মায়া সাদাপের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু ওষুধ আনতে হবে, আমি কিছু ওষুধের নাম বলছি, ওগুলো একটু নোট করে নিন, আপাতত ওতেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ওসব ওষুধের না মানে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পাওয়ারের ওষুধ খাওয়ানোটা কি ঠিক হবে? টেনশন করবেন না, আমি খুব বেশি না জানলেও কিছু ঔষধ সম্পর্কে ভালো ধারণা আছে। আশা করি ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। আর দেরি হলে প্রবলেম অনেক বাড়তে পারে, না হলে তো ডাক্তারের ব্যবস্থা করা যেত। আচ্ছা তুমি থাকো, আমি বরং গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। চিন্তা করবেন না ভাইয়া, বাকি ব্যবস্থা আমি নিজেই করছি। কথাটা বলেই মায়া সিক্তর দিকে তাকালো, যার ফলে তার মনে হলো সিক্ত তার কথা শুনে বাঁকা হাসলো। সাদাবকে কিছু ওষুধের লিস্ট ধরিয়ে দিয়ে সাদাব সেগুলো আনতে নিচে চলে গেল। সিক্তর বেগ এখনো আগের মতোই আছে, তবে বজ্রপাত হচ্ছে না তেমন। এদিকে মায়া গিয়ে বাসার মেইন দরজাটা লক করে সিক্তর সামনে এসে দাঁড়ালো। এরপর স্বাভাবিক সুরেই বলল, মিস্টার সিক্ত, গিয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো মুছে নিন, না হলে জ্বর আরও বাড়বে। সিক্ত কোনো উত্তর দিল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। মায়া এবার ধাড়িক্কি গলায় বলল, মিস্টার সিক্ত। সিক্ত নাড়াচাড়া কিছুই করলো না। মায়া এবার আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, কিন্তু আশেপাশে সেই কাঙ্ক্ষিত জিনিসটি নেই। মায়া এরপর সরাসরি সিক্তর রুমে চলে গেল আর কিছুক্ষণের মাঝেই একটা সাদা তোয়ালে নিয়ে সিক্তর সামনে এসে আবার দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু একটা ভেবে নিজেই সিক্তর চুলগুলো মুছে দিতে লাগলো। সিক্ত সোফার মাঝে মাথা নিচু করে ভেজা অবস্থায় বসা আর মায়া তার সামনে দাঁড়ানো অবস্থায় চুলগুলো আস্তে আস্তে মুছে দিল। কিছুক্ষণের মাঝেই চুলগুলো মোছা শেষ হলো, কিন্তু সিক্তর পুরো সময়টাতেই কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এবার মায়া আবার কিছুটা ভারিক্কি গলায় বলল, আবার প্লিজ দয়া করে ড্রেসটা চেঞ্জ করে নিন, এটা নিশ্চয়ই আমাকে করতে হবে না। সিক্ত এবারও কোনো কথা বলল না। মায়ের এবার খানিকটা বিরক্তও হলো। সিক্তর এমন হাবভাব আর তার সহ্য হচ্ছে না। এবার মায়া প্রচণ্ড বিরক্তি নিয়ে সিক্তর টি শার্ট ধরতে গেলেই সিক্ত প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, এনাফ, যতটুকু করেছো ধন্যবাদ, বাকিটা না করলেও চলবে। চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরছি না। কথা শেষ করে উঠতে ধরলেই মায়া হঠাৎ কিছু একটা ভেবে বলল, বসুন, আপনাকে যেতে দেব, কিন্তু প্রমিস করতে হবে আপনি ড্রেস চেঞ্জ করবেন। সিক্ত বাঁকা হেসে বলল, করব না? কি করবে? মায়া সিক্তর কথা শুনে প্রথমেই বুঝে গিয়েছিল এই সিক্ত পাক্কা জেদ করে ড্রেস চেঞ্জ না করার প্ল্যান করছে। এমনি সিক্তর গলা শুনে মনে হলো সিক্ত কান্নাও করছে, তার উপর চোখ জুড়ে প্রচণ্ড লাল হয়ে আছে। মায়া এবার অসহ্য হয়ে পড়ল, কিন্তু যথেষ্ট কন্ট্রোল রেখে বলল, প্লিজ আর জেদ করবেন না, না হলে বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হবে। আর আমি সর্বোচ্চ আপনার টি শার্ট খুলতে পারবো, কিন্তু প্যান্ট আপনাকেই খুলতে হবে। তাই বলছি, প্লিজ ড্রেস চেঞ্জ করে নিন, না হলে রাতের মধ্যে জ্বরে অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের চরকায় তেল দাও, আমার ব্যাপারে না ভাবলেও চলবে।
সিক্ত মায়ার কোনো কথাই গায়ে লাগলো না। জেদ করে উঠতে গেলেই হালকা মাথা ঘোরাতে আবার সোফায় বসে পড়ল। মায়ার আর এসব সহ্য হলো না, শুধু বলল, যথেষ্ট হয়েছে। এরপর সাথে সাথেই গিয়ে সিক্তর টি শার্ট খোলার চেষ্টা করতেই মায়া চমকে উঠল। সিক্তর গায়ের তাপমাত্রা অনুভব করে মনে হচ্ছে গা থেকে অগ্নিয়গিরির লাভা বের হচ্ছে। আর এই অবস্থাতেও সিক্ত পাগলামো করছে। এদিকে আবার মায়া কিছু করার আগেই সিক্ত মায়ার হাত হেঁচকা টান দিয়ে সোফায় আধশোয়া করে দিল। আর মায়ার ওপর কিছু দূরত্ব ফাঁকা রেখে মায়ার বাহুর পাশে সোফায় এক হাত দিয়ে ভর দিয়ে সেও আধশোয়া হলো। আর আরেক হাত দিয়ে মায়ার দুহাত একসাথে উপরে ধরে আছে। মায়া সিক্তর চোখে মুখে আগুনের লাভা দেখছে, চোখ মুখ পুরো রক্তবর্ণ ধারণ করছে। সিক্তর নিঃশ্বাসের গরম বাতাস আগুনের বাতাসের মতো লাগছে। মায়া কিছু বলার আগেই সিক্ত রাগান্বিত আর গম্ভীর গলায় বলল, আমাকে নিয়ে বেশি ভাবতে না করেছিলাম। আমি মরি কিংবা বাঁচি তাতে তোমার কি? জাস্ট গো টু দ্য হেল। কথা শেষ করেই সিক্ত আর দেরি করলো না, সাথে সাথে মায়ের ওপর থেকে সরে আসলো। সিক্তর পুরো কথায় ভয়ঙ্কর রকমের রাগ ছিল, কিন্তু এই রাগ যেন মায়ার রাগকেও বাঁধভাঙ্গ করলো। কিন্তু সেটা সিক্তর কিংবা অন্য কারো মতো গর্জে না। সিক্ত কিছু দূর এগোতেই মায়া তাড়াতাড়ি পেছন থেকে উঠে দাঁড়ালো এবং ডাইনিং টেবিলের ওপর থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল। সিক্ত তার আপন মনেই তার রুমের দিকে হেঁটে যাচ্ছে, কিন্তু মায়া যে তার পেছন থেকে কি করতে চাইছে এটা তার কল্পনারও বাইরে। সিক্তর জ্বর বলতে গেলে এখন প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে। তার মূল কারণ তাই এই সব পাগলামো। আজ সারাদিনে অনেক কিছুই ঘটে গিয়েছে তার সাথে। বেচারার জ্বর আরেকটু বেড়ে গেল, হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারে। কিন্তু মায়ার কথা হচ্ছে যে যাই হোক না কেন, নিজের অসুস্থতা নিয়ে এসব কোন ধরনের পাগলামি। মায়াও এসব আর সহ্য হলো না, বিধায় হাতে ফলের ধারালো ছুরিটা নিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। সিক্ত তো তার নিজের জেদে ভেজা কাপড় নিয়েই তার রুমে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে হঠাৎ মায়া এসে সিক্তর কলার টেনে ধরলো। সিক্ত কিছু বোঝে কিংবা করে ওঠার আগেই মায়া টি শার্টের পেছনে গলা দিয়ে এক হাত ঢুকিয়ে অন্য দু হাত দিয়ে ধারালো ছুরির সাহায্যে পুরো টি শার্টের প্রায় অর্ধেকটাই ছিঁড়ে ফেলল। সিক্ত বুঝে ওঠার আগেই মায়া ছুরিটা নিচে ফেলে দিয়ে পেছন দিকের বাকিটা টি শার্টও দু হাত দিয়ে জোরে টেনে ছিঁড়ে ফেলল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে সিক্ত কিছুই বুঝতে পারলো না। এরপরে মায়া যখন সামনে থেকে টি শার্ট খুলতেই সিক্তর সামনে গেল। সিক্ত বাধা দিয়ে মায়ার দুহাত তার দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। সিক্ত দেখতে পেল মায়ার চোখে মুখে ভয়ঙ্কর রাগের আভাস, যা মায়া নিজেই প্রকাশ না করলেও সিক্ত বুঝতে পেরেছে। কিন্তু মায়া এটা কি করলো সেটা ভাবতেই তার রাগ আবারও বেড়ে গেল। রাগান্বিত গলায় মায়াকে বলল, হোয়াট দ্য হেল মায়া, এসবের মানে কি? তুমি কোন সাহসে আমার 7,000 টাকা দামের টি শার্ট ছিঁড়ে ফেললে? মায়া সিক্তর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আজকে দুজনের কেউই যেন নিজেদের মধ্যে নেই। তাদের কাণ্ড কারখানা দেখলে যে কেউ এদের পাগল বলবে। আর মায়া এখন যেমন, সে তো আর আগের এমন ছিল না। সিক্ত আর তেমন কি। মায়ার ছোটবেলাতে ছোটোখাটো বিষয়ে এত জেদ ছিল যে তা বলার বাহিরে। যদি কখনো একবার জেদ করে বলেছে তার কিছু একটা লাগবে কিংবা কোনো কিছু করবে অথবা কাউকে দিয়ে করাবে, তাহলে সে যা চেয়েছে তেমনটাই হয়েছে। সিক্তর কথার উত্তরে মায়া বিরক্তির অতিরিক্ত তেজ নিয়ে বলল, বেঁচে থাকলে জীবনে এমন টি শার্ট বহু কিনতে পারবেন, মরে গেলে
তখন এগুলো কি আপনার ভূতে পড়বে? আর এতই টি শার্টের জন্য কষ্ট হয়, তাহলে কালকেই আমি এমন টি শার্ট 10টা এনে দেব। সিক্ত সাপের মতো ফোঁসফোঁস করে বলল, টাকার গরম দেখাচ্ছ? মায়া বাঁকা হেসে বলল, তা জানি না, তবে এই টি শার্ট আপনি এখনই খুলবেন। এবার সিক্ত বাঁকা হেসে বলল, খুলবো না কি কর। সিক্তর কথা শেষ হওয়ার আগেই মায়া তার দুহাত কোনোভাবে ছুটিয়ে সামনে থেকে সিক্তর টি শার্ট দুহাত দিয়ে টেনে খুলে ফেলল। মায়ার সামনে এখন এক অর্ধনগ্ন যুবক, যার পুরো বিস্তৃত বুকটা ফর্সা ত্বকার অল্প ছোট ছোট লোমযুক্ত, সাথে সিক্তর পুরো বুকটাই ভেজার পর সিক্তময় হয়ে রয়েছে। এসব দেখলে অন্য কোনো মেয়ের কেমন ফিলিংস হতো তা জানা নেই, তবে মায়ার মাঝে তেমন কিছুই হচ্ছে না। বলতে গেলে এই গৃহযুদ্ধের মাঝে এসব দেখার তার সময় নেই। তবে এই মেয়েটা কিন্তু সত্যিই অদ্ভুত। এবার সিক্তরও আর সহ্য হলো না, মায়াকে সরাসরি পেছনে থাকা দেয়ালের সাথে চেপে ধরলো। আজকে তো তাদের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব ফাঁকা নেই। সিক্তর বিস্তৃত বুক যেন মায়াকে পুরো পিষে ফেলার কায়দা করছে। তাদের দুজনের নাক দুটোও একে অন্যের সাথে লেগে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু সিক্তর শরীরের অত্যাধিক তাপমাত্রায় মায়াকে অস্তিত্ব করে তুলছে। সিক্তর তাপমাত্রা আর মায়ার শরীরের তাপমাত্রা যেন মিশে এক হয়েছে গিয়ে। তবে এতে কারো মাঝেই কোনো বিবৃতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে না, কারণ এই মুহূর্তে তারা কি করছে বা করবে কোনো কিছুই তাদের মাথায় নেই। সিক্ত এবার দাঁত খিঁচে বলতে লাগলো, লজ্জা করছে না পুরো একটা ফাঁকা বাসায় কোনো রকম সম্পর্কহীন ছেলের সাথে এমন করতে? আবার তার টি শার্ট খুলে ফেলার জন্য উঠে পড়ে লেগেছ। আমার ভালো চাওয়ায় এত কিসের ঠেকা তোমার? নাকি অন্য কিছু চাইছো বলো তো? শেষের কথাটুকু সিক্ত বাঁকা হেসে বলল। দুজনের চোখে এক অপরের দিকে, মনে হচ্ছে এই 2 জোড়া অগ্নিয়গিরি চোখগুলো একে অপরে গিলে খাবে। সিক্তর প্রত্যেকটা কথার সাথে নির্গত নিঃশ্বাস মায়ার মুখে আছড়ে পড়ছে। মায়ার মাঝে রাগ, অস্বস্তি, হিংস্রতা মিশে এক হলেও মায়া তার এক ভাগও প্রকাশ না করে মায়াও বাঁকা হেসে বলল, রাস্তার কেউ যদি এই অবস্থায় থাকতো তাহলেও আমি মানবতার খাতিরে এতটুকু করতাম। আপনি বলতে আমার কাছে আলাদা কিছু নেই। এর আগেও বারবার বলেছি, আপনি আর আমার মাঝে সম্পর্কের শেষ মাত্রা হলো বন্ধুত্ব। আর যদি কখনো এর চেয়ে বেশি কিছু হয় তাহলে তার পরিণতি কখনোই হবে না। এখন সিক্তর দাঁত খিঁচে বলতে লাগলো, প্রতিবার এসব বলে কি বোঝাতে চাও? তোমার প্রতি আমার ইন্টারেস্ট আছে। তাহলে কান মন ব্রেইন সব খুলে শুনে নাও মিস মায়া, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তোমাকে রাস্তার লোক মনে হয় যখন, তাহলে আমায় বাসা থেকে এই মুহূর্তে চলে যাও, যদি বিন্দু পরিমাণ মান সম্মান থাকে। সিক্তর কথা শুনে মায়া বাঁকা হেসে বলল, যাব না। আপনি আমার মান সম্মান নিয়ে কথা বলার কে? যে কেউ এই মায়া চৌধুরীর ক্যারেক্টার নিয়ে কথা বলবে, আর তা শুনেই আমার নাচতে হবে? হাস্যকর। আর আপনার যদি কোনো কারণেই না থাকে তাহলে এসবের মানে কি? এসব ঢং কিসের জন্য করছেন? এসব কথায় সিক্তর রাগ যেন আরো বেড়ে গেল। তা অনেকটা ভয়ঙ্কর রূপে কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো, কিন্তু করবি কর, কিন্তু আমার চোখের সামনে থেকে যা। কথাটা বলেই সিক্ত চলে যেতে লাগলে মায়া এক হাত দিয়ে সিক্তর ঘাড়টাকে পেছন থেকে টেনে ধরে নিজের কপালের সাথে লাগিয়ে ফেলে। কিন্তু মায়ার চোখ পুরো নিস্তব্ধ, অথচ সেই চোখের ভাষা পুরো ভিন্ন, যেন পুরো পৃথিবী ধ্বংস করবার আগুন জ্বলছে সেই চোখে।
মায়ার কণ্ঠে এতক্ষণ আগুন জ্বললেও এবার মায়া স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, আমাকে রাগাবেন না মিস্টার সিক্ত, না হলে এর ফল খুব একটা ভালো হবে না। বললাম তো কি করবি কর, আমিও দেখতে চাই তুই তুই কি করতে পারিস। এতক্ষণ ধরে অনেকবার মায়া নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও এইবার আর তা হলো না। এবার কিছুটা দাঁত খিচে খিচে বলতে লাগলো, ধ্বংস করে দেব সব কিছুকে মৃত্যুপুরী বানিয়ে ফেলবো। আজ যেমন তোকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিস, কাল এই আমি তোর বেঁচে থাকা হারাম করে দেব। এই জানটাও নিয়ে আর বাকি জীবনটাও বাঁচতে পারবি না। মায়া যে আজ রাগের মাথায় সিক্তকে তুই পর্যন্ত বলে ফেলেছে এটাও তার খেয়াল নেই। তবে সিক্তই আগে মায়াকে তুই সমর্থন করেছে বিধায় মায়াও এমনটা করে ফেললো। আসলে কে কি করছে এগুলো কারো মাথাতেই নেই, হুট করেই একজন অপরের শত্রু হয়ে উঠেছে। সিক্ত এবার মায়ার দুপাশে দুহাত দিয়ে কনুইয়ের উপরিভাগ শক্ত করে চেপে ধরে বলল, আমার জীবনটা তো এমনিতেই শেষ করে ফেলেছিস। এতদিনে ওই রাফসান বাবা মায়ের খুনিদের রহস্য, আর এখন নতুন করে তুই এসে কাহিনী শুরু করেছিস। আমার লাইফটা আমার মতো করে থাকতে দে না তোরা, জীবনটা তো এমনিতেই জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সিক্তর হঠাৎ এমন কথায় মায়া নিজেকে কন্ট্রোল করতে শুরু করলো, তবে তার রাগ কমেনি। সিক্ত, রাফসান আমার ভাই। কিসের ভাই? এখন তোরা কাহিনী সাজাচ্ছিস, তার মানে তোরা এখন ভাই বোন সেজে আমাকে মারতে চাচ্ছিস। আমার বাবা মাকে মেরে তোদের শান্তি হয়নি। মায়া নিজেকে যথেষ্ট স্বাভাবিক করলো আর বুঝতে পারলো সিক্ত এখন পাগলামো করছে, জ্বরও অনেকটা আগের তুলনায় বেড়ে গিয়েছে। এরপর হঠাৎ করেই মনে হলো আজ রাফসান ভাইয়ের সাথে সিক্তর কথা হয়েছে, এরপর তাকে দেখা করতে বলেছিল, সে তাও করেনি। সিক্ত কি কিছু বলার জন্য ডেকেছিল, আর আমি বা কেন তার উপর রাগ দেখাচ্ছি? এর তো জ্বরে মাথায় ঠিক নেই, সাথে আমার মাথাও খারাপ হচ্ছে। কিন্তু সিক্ত এসব কিসের কথা বলছে? সিক্ত তো বলেছিল ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাহলে এখানে রাফসান ভাইয়ের মায়া আর এখন এসব নিয়ে ভাবতে চাইলো না। সিক্তর সাথে এ ব্যাপারে পরে কথা বলতে হবে, এখানে প্রচুর রহস্য আছে। আমার পাওয়া ইনফরমেশনগুলো তার মানে এমনি এমনি না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন মোটিভেশনাল গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।